আচ্ছা, দেখো আজকে আমরা বর্নিভার সাইকেলে একটা প্রবলেম দিয়ে শুরু করব ক্লাসটা। আমরা আগের দিনও বর্নিভার সাইকেল নিয়ে আলোচনা করছিলাম, তো আজকেও আমরা ওই বর্নিভার সাইকেলের একটা প্রবলেম দিয়ে শুরু করবো আর কি। তো শুরু করা যাক। the heat of formation of CaCl is minus 182 kilojoule per mole. প্রশ্নটা দেখো, calculate the heat of formation, the heat of formation heat of formation of CaCl2 heat of formation of CaCl2 from the given data. CaCl2 from the given data এবং তার সঙ্গে বলছে compare the stability of CaCl and CaCl2. Compare the stability of CaCl and CaCl2. Okay. আচ্ছা, ডেটা কি বলছে? ডেটা বলছে del H sublimation of calcium is equal to plus 201 kilojoule per mole. Okay. আচ্ছা, D of Cl2 মানে ডিসোসিয়েশন এনথালপি Cl2 হচ্ছে প্লাস 242 কিলোজুল পার মোল। আচ্ছা, তারপর বলছে আয়োনাইজেশন এনার্জি IE1 of calcium is equal to plus 590 কিলোজুল পার মোল। আচ্ছা, এদিকে বলছে ইউ মানে ল্যাটিস এনার্জি of CaCl2 is equal to minus 2280.4 কিলোজুল পার মোল। আচ্ছা, তারপর বলছে ইলেকট্রন অ্যাফিনিটি of chlorine is equal to minus 349 কিলোজুল পার মোল। আচ্ছা, তারপর হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 2 IE2 of calcium is equal to plus 1146.4 কিলোজুল পার মোল। ওকে, করেছো? লিখেছো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে বলতে পারবে কেউ? কি বলতে চাইছে? কোশ্চেনটা কি জিজ্ঞেস করেছে তোমার কাছে? CaCl2 ডেল্টা এইচ ফরমেশনটা চাইছে। হ্যাঁ, আর দেওয়া রয়েছে দেখো হিট অফ ফর্মেশন অফ CaCl। হ্যাঁ, CaCl এর হিট অফ ফর্মেশন দেওয়া রয়েছে, আর CaCl2 হিট অফ ফর্মেশনটা বার করতে হবে।
তাহলে তাই যদি হয় তাহলে দেখো আমরা CaCl2 হিট অফ ফর্মেশনটা আমরা বার করতে চাইছি, সেখানে আমাদের ডেটাগুলো দেওয়া রয়েছে, আর লাস্টে আমাদের CaCl আর CaCl2 মধ্যে কম্পেয়ার করতে হবে স্টেবিলিটি। তো স্টেবিলিটি কম্পেয়ার করার ক্ষেত্রে ডেল এইচ ফর্মেশনের সঙ্গে কি সম্পর্ক বলো দেখি? ডেল এইচ ফর্মেশন যত নেগেটিভ হবে তত কি কম্পাউন্ড স্টেবল হবে। স্টেবল হবে। স্টেবল হবে। তো আমাদের CaCl এর বলা রয়েছে, আর CaCl2টা বার করে নিলে বুঝতে পারবো। তো আমাদের মেইনলি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে CaCl2 হিট অফ ফর্মেশনটা বার করতে হবে। তো CaCl2 হিট অফ ফর্মেশন আমরা বার করতে গেলে কি করব দেখা যাক। তাহলে আমাদের CaCl2 করতে গেলে আমাদের অরিজিন মানে আমাদের এলিমেন্টাল স্টেট কি হচ্ছে, ক্যালসিয়াম সলিড প্লাস Cl2 গ্যাস, সেখান থেকে তৈরি হবে CaCl2 সলিড। আচ্ছা, তাহলে এখানে প্রথমে কি দিতে হবে? ডেল এইচ সাবলিমেশন। আচ্ছা, তাহলে কি হবে? ক্যালসিয়াম গ্যাসিয়াস হয়ে গেল। আচ্ছা, Cl2 কি দিতে হবে বলো? ডিসোসিয়েশন এনার্জি হাফ দিতে হবে। কটা Cl লাগবে আমার? না Cl2 না দিতে? দুটো লাগবে, একটা ডি হবে। তাহলে ডি লাগবে। তাহলে আমরা যেখানে যদি একটা Cl লাগতো তাহলে হাফ ডি লিখতাম, তাহলে আমার দুটো Cl ই লাগছে, তাহলে পুরো ডিটাই লিখতে হবে। হলো? আচ্ছা, 2Cl গ্যাসিয়াস। আচ্ছা, Ca2 প্লাস Cl মাইনাস, তাই তো? এখানে এটা ভাঙলে তাই হয়। তো এখানে দেখো Cl মাইনাস করতে গেলে আমার কি করতে হবে? ইলেকট্রন অ্যাফিনিটি। কি শুধু একটা ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে দিলে হয়ে যাবে? না স্যার, দুটো লাগবে, Cl2 হবে তাই জন্য। হ্যাঁ, তাহলে Cl মাইনাস হবে, 2Cl হ্যাঁ, মাইনাস। মানে 2Cl-, হ্যাঁ, তাহলে কি দেবো এখানে, কি লিখবো? অ্যারোর 2 মাথায় কি? ডেল এইচ 2 ইলেকট্রন অ্যাফিনিটি। ডেল এইচ ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি। অনেকে আবার বিজ্ঞানী এরকম করে, ডেল এইচ মানে Ea1 প্লাস Ea2 করে। এটা কিন্তু ঠিক না, কারণ আমার তো একটাই নেগেটিভ চার্জ তৈরি হবে। তাহলে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে সেটা দুটো দুটো মৌলের মধ্যে, তাহলে দুবার হবে জাস্ট। Ea1 প্লাস Ea2 যেন কখনো কেউ ভুল করে না করে, এটা অনেকে করে দেখেছি ভুল করে। আচ্ছা, তাহলে দুটো ইলেকট্রন অ্যাফিনিটি দেওয়া হলো, তাহলে দুটো Cl মাইনাস তৈরি হবে। ওকে। আচ্ছা, এইবার এটা কি হবে বলো? ফার্স্টে আয়নাইজেশন এনার্জি। আচ্ছা, এটা এটা যেটা হবে আয়োনাইজেশন এনার্জি। ক্যালসিয়াম থেকে এখানে এই যে ফর্ম আছে, এখানে কত ক্যালসিয়াম কত অক্সিডেশন স্টেটে আছে? 2+। তাহলে কি দিতে 2 হবে? প্লাস। কি দিতে দুটো হবে? আয়নাইজেশন এনার্জি, 2 আই। 2IE। ফার্স্টে IE1 তারপরে IE2। এক্স্যাক্টলি, দেখেছো কেমন ভুল হয়? 2IE দিলে হবে না। 2IE কখন হতো? যদি দুটো এলিমেন্ট থাকতো। তাহলে এখানে প্রথমে একটা IE1, ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম প্লাস হলো, আবার ক্যালসিয়াম প্লাস থেকে ক্যালসিয়াম 2 প্লাস করতে গেলে IE2 দিতে হবে। তাহলে হয়ে গেল ক্যালসিয়াম 2 প্লাস। এইবার এই দুটোকে জুড়ে দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড হবে। এটার জন্য কি হবে? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। তাই তো? তাহলে এই হয়ে গেল বর্ন-হেবার সাইকেল। এবার তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে, তাহলে এই প্রথম স্টেপে এক স্টেপে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেল এইচ ফর্মেশন। তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল, del H formation is equal to del H sublimation plus D plus IE1 plus IE2 plus 2 electron affinity, 2 del H electron affinity actually, 2 del H of EA আর প্লাস এটা হবে না? হ্যাঁ স্যার। এবার ডেটাগুলো কি দেওয়া আছে দেখো, ডেটাগুলো বসানো যাক। সাবলিমেশন কত দেওয়া রয়েছে? +201 কিলোজুল পার মোল। 201।
তারপর ডি কত দেওয়া রয়েছে? 242, তারপর I1, I1 অফ ক্যালসিয়াম 590, 590। তারপর I2 1146.4, 1146.4। তারপর 2 ইন্টু ইলেকট্রন অ্যাফিনিটি 2 into -349, ল্যাটিস এনার্জি -2280.4, এত কিলোজুল, তাই তো? এত কিলোজুল পার মোল। তাহলে এইটা হয়ে যাবে টেল এইচ এফ। দেখো কত আসে। minus 979.9. মাইনাস 979.9. আরেকবার দেখো তো ভালো করে চেক করে। স্যার -799। হুম, কার কার কি এসছে বলো? স্যার -799। -799। এই হয়ে গেল আনসার। ঠিক আছে, এইটা যাদের এসছে ঠিক আছে। -799। মিলিয়ে নাও সবাই। হয়েছে, লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হিট অফ ফর্মেশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড এটা এলো, মানে CaCl2। আর হিট অফ ফর্মেশন অফ CaCl কত বলা হয়েছে? -182 কিলোজুল তাহলে পার এবার, মোল। হ্যাঁ, তাহলে আমাদের ডেল এইচ ফর্মেশন বেরিয়েছে। এবার যদি লাস্টের যে কোশ্চেনটা দেখো, কম্পেয়ার দি স্টেবিলিটি অফ CaCl অ্যান্ড ClCl2, কোনটা স্টেবল হবে? CaCl2। হ্যাঁ, কেন? কারণ ডেল এইচ ফর্মেশনটা মোর নেগেটিভ আছে। ডেল এইচ ফর্মেশন যত নেগেটিভ হবে তত সে স্টেবল। তার মানে আমরা বলতে পারি যে CaCl2টা CaCl এর থেকে স্টেবল। তাই জন্য প্রকৃতিতে কোনটা এক্সিস্ট করে, CaCl নাকি CaCl2? CaCl2। CaCl2. CaCl2, এক্স্যাক্টলি। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব, বা as the heat of formation of CaCl2 is more negative than heat of formation of CaCl, thus CaCl2 is more stable than CaCl। দেখেছো? হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল। পরে কোশ্চেন, ক্যালকুলেট the proton affinity of NH3. Calculate the proton affinity of NH3 from the given data. কি বলছে? বলছে D is equal to 431 kilojoule per mole, I of H মানে আয়োনাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন, এইভাবেও দেওয়া থাকতে পারে।
1311.7 কিলোজুল পার মোল। ইলেকট্রন অ্যাফিনিটি -348.0 কিলোজুল পার মোল। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাটিস এনার্জি হচ্ছে -676.1 কিলোজুল পার মোল। আর ডেল এইচ ফরমেশন হচ্ছে -176.5 কিলোজুল পার মোল। শুধু প্রোটন অ্যাফিনিটিটা কত সেটা বলতে হবে। পারবে? হ্যাঁ স্যার। কি করে পারবে? তাহলে বর্নেবাস সাইকেলটা তাহলে করতে হবে। বর্নেবাস সাইকেলটা দেখো তো করতে পারছি না। প্রোটন অ্যাফিনিটি চেয়েছে। আচ্ছা, NH3, হ্যাঁ হ্যাঁ, প্রোটন অ্যাফিনিটি অফ NH3। তাহলে NH3 তার সঙ্গে প্রোটন অ্যাফিনিটি মানে একটা HCl আমরা এইটা দিতে পারি, মানে জাস্ট ইকুয়েশনটা আমরা এখানে দিতে পারি যে NH3 প্লাস HCl, সেখান থেকে NH4Cl, এইটার জন্য বার করতে হবে। তাহলে এর বর্নেবাস সাইকেলটা আমরা করে ফেলি। তাহলে NH3 থেকে NH3 গ্যাসিয়াস প্লাস HCl গ্যাসিয়াস, সেখান থেকে হবে হচ্ছে NH4Cl সলিড। আচ্ছা, কি করব বলো দেখি। ওখানে মানে HCl থেকে একটা H+ আর একটা Cl- H আগে plus ভাঙতে হবে। হ্যাঁ, H+Cl মাইনাসে ভাঙতে হবে। ভাঙলে কি H+Cl মাইনাস তৈরি হবে? ভালো করে ভেবে স্যার বলো তো। NH3 এর সঙ্গে যদি H+টা আমরা জুড়ি তাহলে NH4+ যে ওরকম করে কিছু করতে হবে। হ্যাঁ, ওইটাই তো হয়েছে রিয়াকশন। এবার সেটা বর্নেবাস সাইকেলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? দেখো, এখানে আগেরগুলোতে সব মেটাল ছিল, সেই জায়গাটা NH3 আছে। NH3 তো গ্যাসিয়াস স্টেটেই আছে, তাহলে সাবলিমেশন এনার্জি লাগছে না, তাই না? আচ্ছা, এবার কি করতে হবে, আমার NH4Cl চাই। তাহলে আমরা কি করব, আমরা HClটাকে ভাঙবো। যে বলেছো ঠিকই বলেছো, কিন্তু H+Cl মাইনাস হয় না সবসময়। তুমি আগেরগুলো দেখো, দেখো ধরো Cl2 ভাঙা হয়েছে, এই Cl2টা ভেঙে কি তৈরি হয়েছে? Cl মাইনাস তৈরি হয়েছে কি? 2Cl। 2Cl। তার মানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে Cl এই যে বন্ডটা থাকে এর মাঝখান থেকে ভেঙে যায়, মানে এটাকে বলে হোমোলাইটিক ক্লিভেজ। এই হোমোলাইটিক ক্লিভেজে কি হয়, এখানে যে দুটো ইলেকট্রন, একটা এর মাথায় চলে যায়, একটা এর মাথায় চলে যায়, তাহলে কেউ নেগেটিভ চার্জ তৈরি হয় না, Cl অ্যাটম তৈরি হয়, তাহলে 2Cl। ঠিক একই রকম ভাবে HCl কে যদি আমরা ভাঙি, তাহলে HCl এর মধ্যেও এইরকম ভাবে দুটো এইরকম ইলেকট্রন আছে, তো তাহলে এটা এইভাবে ভেঙে যাবে। একটা ইলেকট্রন এর দিকে চলে যাবে, একটা ইলেকট্রন এর দিকে চলে যাবে, তাহলে কি হবে, H অ্যাটম হবে আর Cl অ্যাটম হবে, হোমোলাইটিক ক্লিভেজ হবে। তো এখানেও আমরা এইভাবে লিখবো। তাহলে এখানে কি তৈরি হবে, H গ্যাস প্লাস Cl গ্যাস। তাহলে আর NH4Clটা কি পড়ে থাকবে যেরকম ছিল, এই NH3টা এই হলো। এবার কি হবে বলো, এবার তো পারবে। এবার H থেকে H+ করতে হবে। হুম, তারপর তারপরে NH3 এর সাথে ওই H+টা যোগ করে NH4+ করতে হবে। NH4 প্লাস করতে হবে, Cl কি হবে? Cl- হবে। তাহলে সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি দিতে হবে, তাই তো? তাহলে আমাদের যেটা হ্যাঁ স্যার। করতে হবে সেটা হচ্ছে, যেখান থেকে দুটো জিনিস করতে হবে একসঙ্গে। একটা হচ্ছে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস বানাতে হবে, তাই তো? আর Cl থেকে Cl মাইনাস বানাতে হবে। আর NH3 যা ছিল সেইভাবে পড়ে থাকবে। NH3 সেখান থেকে কি তৈরি হবে, এটা গ্যাসিয়াস স্টেটে আছে, Hটা হয়ে যাবে H+ গ্যাসিয়াস, আর Clটা হয়ে যাবে Cl মাইনাস গ্যাসিয়াস। তাহলে এর জন্য কি করতে হবে আমাকে, H থেকে H+ করতে গেলে কি করতে হবে, আয়নাইজেশন এনার্জি। অফ হাইড্রোজেন, তাই না? আচ্ছা, এখানে ডিটা দিয়ে দাও। হ্যাঁ, আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন দিতে হবে। আর কি দিতে হবে, Clটা Cl মাইনাস করতে হবে। হ্যাঁ, ওটা ইলেকট্রন অ্যাফিনিটি দিতে হবে। হ্যাঁ, তাহলে এটাকে Ea1 দিতে হবে। হয়ে গেল। তাহলে এই ফর্মে চলে এলো।
এবার এই ফর্মে চলে আসার পরে এ কি করবে, এটার সঙ্গে এটা এই কম্বাইন করে নেবে, তাই তো? করে কি করবে, NH4 প্লাস করবে, NH4 প্লাস আবার Cl মাইনাসের সঙ্গে জুড়ে যাবে। তাহলে এই পুরো জুড়ে যাওয়াটা, এই যে NH3 থেকে NH4 প্লাস হওয়াটা, এটার জন্য কি দিতে হবে? NH3 যখন H প্লাস কে নেবে, এই যে H প্লাস মানে কি, প্রোটন প্রোটন তো, অ্যাফিনিটি। প্রোটন অ্যাফিনিটি দিতে হবে। তাহলে দ্যাট ইজ প্রোটন অ্যাফিনিটি P। তাহলে প্রোটন অ্যাফিনিটি হলে কি হবে, কি তৈরি হবে, NH4 প্লাস তৈরি NH4 হবে, প্লাস। আর Cl মাইনাস যা ছিল তাই পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে। এবার এই NH4Cl আর Cl মাইনাস জুড়ে গিয়ে NH4Cl তৈরি করতে হবে। তাহলে কি দেবে তার জন্য, ল্যাটিস এনার্জি না? হ্যাঁ স্যার। তাহলে এটা হবে, তাহলে এখানে ডেল এইচ এর সঙ্গে এটা সমান হবে। তাহলে হলো পুরো বর্ণেবার সাইকেলটা। হ্যাঁ স্যার। তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল কি হবে, হেসেস ল, del H F is equal to D plus I of hydrogen plus A1 plus P plus U। ঠিক আছে, এটা হবে না? দেখো তো, হ্যাঁ স্যার। ডেটাগুলো বসাও। del H F কত বলেছে, -176.5। ডি কত বলেছে, 431। আয়নের এনার্জি কত বলেছে, 1311.7। ইলেকট্রন অ্যাফিনিটি, -348। আচ্ছা তারপর প্রোটন অ্যাফিনিটি আমার জানতে হবে, আর তারপর ল্যাটিস এনার্জি কি বলেছে, -676.1। ঠিক আছে। তাহলে এটা যদি টোটাল হয়, তাহলে এখান থেকে প্রোটন অ্যাফিনিটি কত হচ্ছে বার করো, কত কিলো জুল পার মোল হচ্ছে বলো। -895.1. ঠিক বলছে, দেখো সবাই মিলিয়ে দেখো। হ্যাঁ স্যার, এটাই হচ্ছে। কত বলো, আরেকবার বলো। 89 -895.1. স্যার আমার এসছে 894.5 এরকম। স্যার আমার এসেছে -894.6. এরকম হবে কেন, কটা ডিজিট বসিয়েছো, না স্যার, 895.1। সব কটা ডিজিট বসিয়েছো তো, যা যা যেখানে ছিল? হ্যাঁ স্যার। তো এরকম আলাদা তো আসবে না কখনো, কয়েকটা ডিজিট জাস্ট, ডেসিমেলের পর একটা নাম্বার আছে, তাতে এই গন্ডগোল। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি বর্ন এবং সাইকেল এইগুলোই মোটামুটি থাকে, সহজ সহজ জিনিস, এগুলো একটু ভালো করে দেখতে হবে। আমাদের এটা হলো। আচ্ছা, এরপরে আমরা একটা টপিক আমরা নতুন শুরু করব, সেটা হচ্ছে আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল, ওকে, দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আয়নিক পোটেনশিয়ালকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, আয়নিক পোটেনশিয়াল কি, আয়নিক পোটেনশিয়াল হচ্ছে আয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই আয়নিক পোটেনশিয়ালের ডেফিনিশন হচ্ছে, জাস্ট আয়নিক পোটেনশিয়ালটা হচ্ছে চার্জ বাই রেডিয়াস। কোনো একটা আয়নের চার্জ তার
রেডিয়াসকে দিয়ে ভাগ করলে এই চার্জ বাই রেডিয়াসটা যেটা হয় সেটাকে বলা হয় আয়নিক পোটেনশিয়াল। তাহলে আয়নিক পোটেনশিয়ালকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? তাহলে দি আয়নিক পোটেনশিয়াল of the species is defined as the ratio between charge and radius of that species. আচ্ছা, দেখেছো? তাহলে আয়নিক পোটেনশিয়াল যেটাকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ ইকুয়াল টু কি হচ্ছে? চার্জ বাই রেডিয়াস। চার্জ বাই রেডিয়াস, দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এই আয়নিক পোটেনশিয়ালটা আমরা কেন পড়বো? প্রথমত হচ্ছে আয়নিক পোটেনশিয়ালটা আমরা কেন পড়বো? আয়নিক পোটেনশিয়াল পড়ে আমার কি লাভ হবে? তাহলে আমাদের একটা আয়নিক পোটেনশিয়ালের তাৎপর্যটা কি সেটা আমাকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে তার আমরা তাৎপর্য বা সিগনিফিকেন্স সেটা কি, আয়নিক পোটেনশিয়াল পড়ে আমার কি লাভ হবে সেটা আমরা একটু দেখে নিই ছোট্ট করে। সিগনিফিকেন্স একটু দেখি। সিগনিফিকেন্স কি হবে? প্রথমত হচ্ছে যে সিগনিফিকেন্স হচ্ছে এই আয়নিক পোটেনশিয়াল ব্যবহার করে আমরা কি জানতে পারি? প্রথমত আয়নিক পোটেনশিয়াল ব্যবহার করে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে মেটাল এবং লিগ্যান্ডের প্রতি অ্যাট্রাকশন। মানে ধরো মনে করো একটা NaCl, হ্যাঁ, আর LiCl, কার কোন কোন মেটালের আয়নিক পোটেনশিয়াল বেশি তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তুমি কি বলবে? NaCl মানে হচ্ছে সেখানে কে আছে? Na প্লাস আর Cl মাইনাস। প্লাস। আচ্ছা, যদি LiCl বলে তার কি আছে? Li প্লাস Cl মাইনাস। তাহলে দু জায়গায় অ্যানায়নটা একই রকম আছে কিন্তু ক্যাটায়নটা আলাদা। তাহলে এবার ক্যাটায়নটা আলাদা কিসের ভিত্তিতে আলাদা? কি আলাদা তাদের? সাইজ আলাদা। সাইজ। চার্জ কি আছে? চার সেম। চার্জ সেম। তাহলে এখানে সাইজটা আছে Li প্লাস লেস দেন সোডিয়াম প্লাস, ঠিক বলেছি? তাহলে and charge same। তাহলে দেখো Li প্লাস আর সোডিয়াম প্লাসের মধ্যে Li প্লাস ছোট যদি হয় তাহলে ফাইটা কার বেশি হবে? NaCl LiCl? Li প্লাস এর। না, Li প্লাসের আয়নিক পোটেনশিয়াল আমি বলছি তাহলে পুরো কম। আচ্ছা ধরো ঠিক আছে, LiCl ছাড়ো, ঠিক আছে, Li প্লাস কি হবে, বেশি পাবে না কম হবে? রেডিয়াস যেহেতু ছোট তাই বেশি হবে। বেশি Li হবে। প্লাসের থেকে বেশি হবে। তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে ফাই এর কম্প্যারিজন। ফাই আমরা কম্পেয়ার করতে জানলাম যে কোন একটা মেটাল ক্যাটায়ন তার ফাইটা কখন বেশি হবে কম কম। আচ্ছা, এবার ফাই কি কাজে লাগবে জেনে দেখো, যত আয়নিক পোটেনশিয়াল বেশি হবে, আয়নিক পোটেনশিয়াল বেশি মানে কি চার্জ বেশি অথবা সাইজ কম। আচ্ছা, এই দুটোর ক্ষেত্রেই চার্জ
বেশি অথবা রেডিয়াস কম, এর মানে জেড এফেক্টিভ কি হবে? চার্জ বেশি হবে। চার্জ বেশি চার্জ পজিটিভটা যত বাড়বে তত কি হবে? অ্যাট্রাকশন বাড়বে। বাড়বে সাইজ যত ছোট হবে অ্যাট্রাকশন বাড়বে বাড়বে। তাহলে জেড এফেক্টিভ কি হবে? বাড়বে। তাহলে এবার দেখো, যদি এখানে আমরা এলআই সিএল কে কম্পেয়ার করি, তাহলে এখানে হচ্ছে এলআই প্লাস আর সিএল মাইনাসটা ধরো এইটা, আর এনএ প্লাস এর ক্ষেত্রে এনএ প্লাস একটু বড় সিএল মাইনাস। আচ্ছা বলো তো দেখি, এই সিএল মাইনাসের ইলেকট্রন ক্লাউডকে এও টানছে নিজের দিকে, এও টানছে নিজের দিকে, কে বেশি জোরে টানছে? হ্যাঁ, মানে তোমার এই যে এক্ষুনি যেটা বললাম জেড এফেক্টিভের কনসেপ্ট থেকে বা আয়নিক পোটেনশিয়ালের কনসেপ্ট থেকে, মানে জেড এফেক্টিভ বাড়ছে, চার্জ বাড়ছে, রেডিয়াস কমছে, জেড এফেক্টিভ বাড়ছে, ফাই বাড়ছে, এটাই দাঁড়াচ্ছে। তাহলে জেড এফেক্টিভ বাড়ছে মানে ফাইও বাড়ছে। তাহলে এবার দেখো যে ক্লোরাইডকে টানছে কে জোরে? এলআই প্লাস। এলআই প্লাস। তাহলে এলআই প্লাস ক্লোরিনকে বেশি পরিমাণে টানছে, এই ক্লোরিনটাকে বলা হয় লিগ্যান্ড, আর এটা তো মেটাল। তাহলে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে ইন্টারাকশনটা এলআইসিএল এ বেশি নাকি এনএসিএল এ বেশি? LICL এলআইসিএল ওকে বেশি জোরে টানছে। তার মানে এখান থেকে বলা যায় যে ফাই যত বেশি হবে, হ্যাঁ, যার ফাই যত বেশি তার লিগ্যান্ডের প্রতি অ্যাট্রাকশন কি হবে? বেশি হবে। তাহলে এটা হচ্ছে প্রথম সিগনিফিকেন্স। প্রথম সিগনিফিকেন্স হচ্ছে এ মেটাল আয়ন which has large ionic potential value will have greatest attraction for the electron of the ligand. ওকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক স্যার। আছে, তাহলে অ্যাট্রাকশন বাড়বে। আচ্ছা, অ্যাট্রাকশন বাড়লে কি হবে? 2 নম্বর হচ্ছে দেখো, অ্যাট্রাকশন যত বাড়বে তত কি হবে? ধরো এই একটা ক্যাটায়ন আছে, আর এই অ্যানায়নটা কি করবে? অ্যানায়নকে অ্যাট্রাক্ট করছে, একটা অ্যানায়ন আছে, তাহলে যত অ্যাট্রাকশন হবে তত কি হবে? এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা ওভারল্যাপ জোন তৈরি হবে না? হ্যাঁ স্যার। তখন অ্যাট্রাক্ট করছে মানে ওকে ওর একটা ইলেকট্রন ক্লাউড আর একটা ইলেকট্রন ক্লাউডকে ভেদ করে চলে যাবে যত অ্যাট্রাকশন বাড়বে। তাহলে অ্যাট্রাকশন যত বাড়বে তত ওভারল্যাপ বাড়বে, আর ওভারল্যাপ যত বাড়ে, ওভারল্যাপটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? সমযোজী বন্ধন না আয়নিক বন্ধন? কোভ্যালেন্ট বন্ড, সমযোজী Covalent বন্ধ। কোভ্যালেন্ট বন্ড। তার মানে কোন একটা বন্ডের মধ্যে সমযোজী বন্ধন হওয়ার প্রবণতা সেটা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। মানে মেটাল যত লিগ্যান্ডকে অ্যাট্রাক্ট করবে নিজের দিকে তত কি হবে? তারা আরো কাছাকাছি আসবে, আরো কাছাকাছি এসে কি করবে? পেনিট্রেট করে যাবে লিগ্যান্ড মানে মেটাল এবং লিগ্যান্ড, তাতে যে ইলেকট্রন ক্লাউড পেনিট্রেট করে যাবে, আর পেনিট্রেট করে যাওয়া মানে কি? একটা ওভারল্যাপ জোন তৈরি হবে, আর ওভারল্যাপ জোন তৈরি হওয়া মানে সেটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তার মানে সমযোজী বন্ধন তৈরি করার প্রবণতাটা বাড়বে। তারপরে এখান থেকে বলা যায় যে আয়নিক পোটেনশিয়াল যত বাড়বে সমযোজী বন্ধন তৈরি করার প্রবণতা তত কি বাড়বে। বাড়বে। তাহলে যদি বলা হয় এলআইসিএল আর এনএসিএল, তার মধ্যে কোভ্যালেন্সি দুটোই আয়নিক বন্ড, কিন্তু আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্সি আসবে, কারণ আমরা সেই পিরিয়ডিক টেবিলে পড়েছিলাম, মনে আছে? কোনো বন্ডই 100% আয়নিক নয়, কোনো বন্ডই 100% কোভ্যালেন্ট নয়। তার মানে এনএসিএলও 100% আয়নিক না, এলআইসিএলও 100% আয়নিক নয়, তাদের মধ্যে কোভ্যালেন্সি রয়েছে, কিছু কোভ্যালেন্সি রয়েছে, কিছুটা আয়নিসিটি রয়েছে, টোটালটা হচ্ছে 100%। ধরো মনে করো একটা বন্ডের মধ্যে 90% আয়নিক রয়েছে আর 10% কোভ্যালেন্ট রয়েছে, তাহলে আমরা তাকে মেজরলি কি বলবো? আয়নিক না কোভ্যালেন্ট বলবো? আয়নিক। আয়নিক বলবো, মানে
50%-এর উপরে থাকলেই সেটাকে আমরা মেজর ধরবো। যদি দেখা যায় 70% কোভ্যালেন্ট আর 30% আয়নিক, তাহলে কি বলবো? কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট। তো এইরকমই কোনো বন্ডই 100% কোভ্যালেন্ট না, কোনো বন্ডই 100% আয়নিক না। এবার দেখতে হবে কোনটা বেশি আছে, সেইটাই হচ্ছে তার প্রপার্টি। এবার LiCl এবং NaCl এগুলো কি ধরনের কম্পাউন্ড? মেজরলি আয়নিক। আয়নিক। তাহলে এরা কি 100% আয়নিক? না স্যার। তাহলে তার মধ্যে কিছুটা পরিমাণ কোভ্যালেন্সি আছে। এই কিছুটা পরিমাণ কোভ্যালেন্সি কি করে আসছে? না ওই আয়নিক পটেনশিয়ালের জন্য। এবার সেই কিছুটা পরিমাণ কোভ্যালেন্সি যে আসছে, সেই কোভ্যালেন্সিটা কার ক্ষেত্রে বেশি হবে, LiCl না NaCl? বলো দেখি বুদ্ধি করে। LiCl। NaCl এর ক্ষেত্রে LiCl এর ক্ষেত্রে কোভ্যালেন্সি বেশি হবে। কেন? কারণ LiCl এ কি আছে? লিথিয়াম প্লাসের আয়নিক পটেনশিয়ালটা বেশি আছে। আয়নিক পটেনশিয়াল। তো আয়নিক পটেনশিয়াল বেশি হলে কি হবে? সে অ্যাট্রাক্ট করবে বেশি, তাহলে কি হবে? Cl মাইনাস গুলো ওভারল্যাপ করবে, ওভারল্যাপ করলে কোভ্যালেন্সি ইনক্রিজ হবে। তাহলে ধরো আমি বললাম এরকম যে LiCl NaCl এ যদি 90% আয়নিক হয়, 10% কোভ্যালেন্ট, তাহলে LiCl এ তার থেকে কি হবে? আয়নিকটা কম হবে। কমে আয়নিকটা যাবে। কম। ধরো 80% আয়নিক থাকবে আর 20% কোভ্যালেন্ট হয়ে যাবে, এরকম হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তার মানে তোমার যত আয়নিক পটেনশিয়াল বাড়বে, তত যেহেতু ওভারল্যাপের কনসেপ্টটা চলে আসছে, তখন কোভ্যালেন্সি ইন দ্য কম্পাউন্ড সেটা কিন্তু বাড়বে। তাহলে স্যার সিগনিফিকেন্স, পেনিট্রেট করার সময় রিপালশনের কোনো চান্স থাকে না? হ্যাঁ রিপালশনের চান্স থাকে। তো এবার দেখতে হবে রিলেটিভলি কোনটা বেশি। যখন দেখা যায় যে দুজনে একে অপর যখন অ্যাট্রাক্ট করছে, ওই যে আয়নিক পটেনশিয়ালটা যেটা বলছি, আয়নিক পটেনশিয়ালটা যত বেড়ে যাবে, তত কি হবে? তারা তাদের এই যে যে পিওরলি আয়নিক মানে যেটা, সেটা হচ্ছে পুরোপুরি টাচ করে থাকা। এবার আমরা কোনো কিছুই 100% আয়নিক নয় বলেছি, তার মানে কিছুটা পেনিট্রেট করছে, হালকা একটা পেনিট্রেট করছে। যদি পেনিট্রেট করছে, এটা কিসের জন্য? না আয়নিক পটেনশিয়ালের দরুন। এই পেনিট্রেট করার দরুন কিছুটা একটা ওর মধ্যে কোভ্যালেন্সি তৈরি হচ্ছে। ঠিক আছে? মানে মেনলি আয়নিকই থাকছে, তার মধ্যে কিছুটা কোভ্যালেন্সি তৈরি হচ্ছে, এটাই। রিপালশনটা তো আছেই, রিপালশন আছে বলেই পুরোপুরি পেনিট্রেট করে যেতে পারছে না, কিছুটা যাচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে তাহলে আমরা এখানে 2 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি? আমরা আমাদের আয়নিক পটেনশিয়াল কি কাজে লাগবে এখানে? টু নো the extent of covalency of state of covalency of compound in the compound. ওকে, দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি করে সেখানে জাস্ট যদি ফাই যদি বাড়ে, তাহলে কি হবে? কোভ্যালেন্সি কি হবে? বাড়বে। ঠিক আছে? এটা হচ্ছে একদম সিম্পলিফাইড সিগনিফিকেন্স আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো টার্ম আমরা এই কোভ্যালেন্সি বা এই পোলারাইজ এই যে আয়নিক পটেনশিয়াল, এই আয়নিক পটেনশিয়ালের মধ্যে আমরা দুটো টার্ম ব্যবহার করব। একটাকে বলা হয় পোলারাইজিং পাওয়ার, আর একটাকে বলা হয় পোলারাইজাবিলিটি। দেখেছো? হচ্ছে হ্যাঁ স্যার। তোমাদের কলেজে সব ক্লাস স্টার্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনটা ক্লাস চলছে? আমাদের কোভ্যালেন্ট বন্ড করাচ্ছেন স্যার। এটাই চলছে, তাই তো? আচ্ছা, হ্যাঁ এইভাবে এটাই শুরু করতে হবে, এছাড়া মানে আর কিছু নেই। এরপর এটার পরে তারপর মলিকুলার অরবিটাল থিওরি করাচ্ছে। স্যার এমও থিওরি হচ্ছে। হাবড়াতে? না না, না বারাসাত বারাসাত গভর্নমেন্ট। বারাসাত গভর্নমেন্টে এমও থিওরি শুরু করেছে? এমও থিওরি দিয়ে তো শুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, মানে পড়ানো যায়, কিন্তু এমও থিওরিটা একটু অ্যাডভান্স, তো বেসিক জায়গা পড়িয়ে তারপরে এমও থিওরি করতে হবে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তারপর হচ্ছে দেখো তাহলে তাহলে পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজেবিলিটি এই এই জায়গাটা আমাদের করতে হবে। আচ্ছা দেখো, মনে করো একটা ক্যাটায়ন আছে, সেই ক্যাটায়নটাকে আমরা এই তার নিউক্লিয়াস এবং তার চারিদিকে ইলেকট্রন ক্লাউড আছে, এইগুলো হচ্ছে তার ইলেকট্রন ক্লাউড। হ্যাঁ, তাহলে এটা কি, এটাকে বলছি আমরা ক্যাটায়ন, এটা ক্যাটায়ন নাম দিচ্ছি। আর আরেকটা এটারও নিউক্লিয়াস আছে এবং তার চারিপাশে ইলেকট্রন আছে, এটাকে বলছে অ্যানায়ন। কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন মানে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ক্যাটায়ন মানে প্রোটনটা ইলেকট্রনের তুলনায় বেশি আছে, এখানে ইলেকট্রনটা প্রোটনের তুলনায় বেশি আছে, তাই না? ঠিক বলেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে ক্যাটায়নকে আমরা মাথায় একটা প্লাস দিয়ে দেখাচ্ছি, এটাকে মাইনাস দিয়ে দেখাচ্ছি, এখান থেকে আমার এক্সট্রা ইলেকট্রন আছে। আচ্ছা দেখো, তার মানে যার প্রোটন বেশি ইলেকট্রনের তুলনায়, তার জেড এফেক্টিভ কি? বেশি হবে। জেড এফেক্টিভ বেড়ে যাবে। বেশি হবে। আর যার ইলেকট্রন বেশি প্রোটনের তুলনায়, কম হবে। কম হবে। জেডেপিটি কমবে। কম হবে। কমে যাবে। হ্যাঁ, তাহলে দেখো যখন একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন পাশাপাশি থাকবে, তাহলে তাহলে কি হবে? দেখো যেটা হবে সেটা হচ্ছে যে এই যে ক্যাটায়নটা তুমি দেখতে পাচ্ছ, ক্যাটায়নের যে ইলেকট্রন, এই ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা রয়েছে, সেই নিউক্লিয়াস আর অ্যানায়নের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের দুজনই হচ্ছে পজিটিভ চার্জ, আর ক্যাটায়নের চারিদিকে যে ইলেকট্রন ক্লাউড আছে এবং অ্যানায়নের চারিদিকে যে ইলেকট্রন ক্লাউড আছে, দুটোই হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে যখন এরা দুজন পাশাপাশি আসে, তখন দেখো কি হয়, জেড এফেক্টিভ কোনটার বেশি বলেছো তোমরা? ক্যাটায়নের। তো ক্যাটায়নের জেড এফেক্টিভ ক্যাটায়ন। যখন বেশি, তাহলে ক্যাটায়নের নিউক্লিয়াসটা জোরদার টানছে অ্যাজ কম্পেয়ার টু দ্য অ্যানায়ন নিউক্লিয়াস। তো কি হবে, যেহেতু এই যে ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা তার জেড এফেক্টিভটা বেশি, সে নিজের ইলেকট্রন ক্লাউডকে তো টানবেই, সঙ্গে এই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকেও নিজের দিকে টানবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ধরো এখানে একটা ক্যাটায়ন আছে, এখানে একটা অ্যানায়ন আছে, এবার ক্যাটায়নটা যেহেতু বেশি জোরদার, তার পজিটিভ চার্জটা বেশি, ফলে জেড এফেক্টিভটা বেশি, ও গ্রেটার অ্যাট্রাকশন করবে। অ্যাট্রাকশন করে কি করবে, তার নিজের ইলেকট্রনকে তো টানবেই, পাশে যে অ্যানায়ন আছে তার অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডকেও নিজের দিকে টানবে। এটা কেন টানবে আর এ কেন ছাড়বে সেটাকে? কারণ অ্যানায়নের যে ইলেকট্রন ক্লাউডটা আছে, সেই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা আছে লুজলি বাউন্ড, কারণ জেড এফেক্টিভটা কম। দেখো এখানে জেড এফেক্টিভটা লো, এখানে জেড এফেক্টিভটা হাই। তাহলে কি হবে, জেড এফেক্টিভ লো মানে কি, এই নিউক্লিয়াসটা তার ইলেকট্রনগুলোকে ধরে রাখতে পারছে, সহজে টাইটলি ধরে রাখতে পারছে? না স্যার। ধরে রাখতে পারছে না। আবার এই যে ক্যাটায়নটা দেখো, ক্যাটায়নের নিউক্লিয়াসটা খুব জোরদার, মানে হাই জেড এফেক্টিভ, তাহলে ওর নিজের ইলেকট্রন ক্লাউডকে খুব জোরে ধরে রাখছে। তাহলে এবার যদি দুজন পাশাপাশি আসে, তাহলে কার ইলেকট্রনটা কোন দিকে শিফট হবে? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ক্যাটায়ন। হ্যাঁ, তার মানে এর ইলেকট্রন ক্লাউড যেহেতু, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড যেহেতু লুজলি বাউন্ড, তাহলে কি হবে, এর ইলেকট্রন ক্লাউডটা এদিকে শিফট করে যাবে, এর দিকে শিফট করে যাবে, কারণ এর নিউক্লিয়াসটা খুব জোরদার। ফলে কি হবে, এই অ্যানায়নটা যেহেতু ঢিলে ঢালা, তাই জন্য এর একটা ডিফরমেশন হবে। ডিফরমেশনটা কিরকম হবে, এই যদি তার ক্যাটায়ন হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই ছিল তার, এই ছিল তোমার অ্যানায়নের অরিজিনাল সাইজ। সে কি করবে, অরিজিনাল সাইজ থেকে কিছুটা ডিফর্ম করে যাবে, কার দিকে? ক্যাটায়নের দিকে। ক্যাটায়নের দিকে। কেন? কারণ ক্যাটায়নের জেড এফেক্টিভটা হাই, ও কি করবে, ওর ইলেকট্রনকে, নিজের ইলেকট্রনকে টানবে, ওর ইলেকট্রনকেও নিজের দিকে টেনে নেবে। এবার এর যে নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস তুমি দেখতে পাচ্ছ, এর যে নিউক্লিয়াস আছে, এই দুটো নিউক্লিয়াস একে অপরকে কি করবে,
রিপালশন করবে। ফলে এর নিউক্লিয়াসকে এরকম দূরে পাঠিয়ে দেবে, ঠিক আছে? ফলে এরকম একটা ডিফর্মেশন তৈরি হবে যেখানে অ্যানায়নটা আর সার্কুলার বা স্ফেরিক্যাল থাকবে না, সে একটা ডিফর্মড স্ট্রাকচার তৈরি করবে এবং আলটিমেটলি তারা দুজন এই যে ডিফর্ম করে দিচ্ছে, ডিফর্ম করে আলটিমেট আরো যদি ডিফর্ম করে আলটিমেটলি এইরকম একটা চেহারা তৈরি হবে। তাহলে এই যে জায়গাগুলো আছে সেগুলো কি? ইলেকট্রন ক্লাউড। তাহলে এইরকম একটা ডিফর্মেশন যদি হয় তাহলে দেখো এই যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটাকে আমরা কি বলি? ওভারল্যাপিং। ওভারল্যাপিং বা ওভারল্যাপ জোন। ওভারল্যাপ জোন। আর ওভারল্যাপ জোন তৈরি হলে বন্ডের মধ্যে কি আসে? কোভ্যালেন্সি না কোভ্যালেন্সি। কোভ্যালেন্সি। তাহলে কোভ্যালেন্সি তৈরি হচ্ছে আয়নিক বন্ডের মধ্যে। এবার এই কোভ্যালেন্সিটা কিসের জন্য তৈরি হচ্ছে? এর জন্য মূলত দায়ী কে? জেড এফেক্টিভ। জেড এফেক্টিভ। আবার জেড এফেক্টিভটা কিসের জন্য? জেড এফেক্টিভটা দেখো আয়নের সাইজের উপর ডিপেন্ড করছে না, সাইজ এবং চার্জের উপরে। হ্যাঁ। দেখো হ্যাঁ স্যার। তাহলে কি হবে, কখন ডিফরমেশনটা বেশি হবে? যদি আয়নিক পোটেনশিয়াল বেশি হলে। হ্যাঁ, প্রথমত হচ্ছে যে ক্যাটায়নটা যদি খুব ছোট হয়, ক্যাটায়নটা যদি খুব ছোট হয় এবং হাইলি পজিটিভ চার্জ হয়, তাহলে ওর অ্যাট্রাক্টিং পাওয়ারটা কি হয়ে যাবে? বেশি হবে। বেশি হবে। আর অ্যানায়নটা যদি সাইজে খুব বড় হয় এবং হাইলি নেগেটিভ চার্জ হয়, তাহলে কি হবে? ও ডিফর্ম করবে না? অ্যানায়নটা সাইজে যদি খুব বড় হয়, ঢিলে ঢালা হয়, তাহলে সহজে ও বিকৃত হয়ে যাবে তো, বেঁকে যাবে তো, এরকম। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। সহজে ওকে বেঁকিয়ে দেওয়া যাবে, তাহলে সে এরকম সিচুয়েশন তৈরি করবে এবং আলটিমেটলি কোভ্যালেন্সি তৈরি করবে। তাহলে তুমি খেয়াল করো, তাহলে এখানে দুটো ক্যাটায়ন কি করবে? ক্যাটায়ন অ্যানায়নকে ডিফর্ম করছে, আর অ্যানায়ন নিজে কি হচ্ছে? ডিফর্ম হচ্ছে, তাই না? ক্যাটায়ন ডিফর্ম করছে কাকে? অ্যানায়নকে। অ্যানায়নকে। তাহলে এই ডিফর্ম করার ক্ষমতাটা কার কার কাছে আছে? ক্যাটায়ন। ক্যাটায়নের কাছে। এই ডিফর্ম করার ক্ষমতাটাকে বলা হয় পোলারাইজ করা। এই ডিফর্ম হওয়াটাকে বলা হয় পোলারাইজ হওয়া। তাহলে এই পোলারাইজ করার ক্ষমতাটা কার কাছে আছে? ক্যাটায়ন। হ্যাঁ, তাহলে একে বলা হবে পোলারাইজিং পাওয়ার। তাহলে পোলারাইজিং পাওয়ার বলতে আমি ক্যাটায়ন এবং অ্যানায়নের কার ক্ষেত্রে কনসিডার করব? ক্যাটায়ন। 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 হ্যাঁ, তাহলে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি, এটার মানেটা কি? তার সাইজ এবং চার্জটা কি রকম? সাইজ কম, চার্জ বেশি। সাইজ কম, চার্জ বেশি। ভেরি গুড। তাহলে সাইজ ক্যাটায়নের ক্ষেত্রে সাইজ কম, চার্জ বেশি, এটার মানে ফাই কি হবে? বেশি হবে। তাহলে ক্যাটায়নের তাহলে কি হবে? পোলারাইজিং পাওয়ার কি হবে? বেশি। বেশি। পোলারাইজিং পাওয়ারটা বেশি। অন্যদিকে দেখো অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে ডিফর্ম হয়ে যাওয়াটা কিসের উপর ডিপেন্ড করছে? সাইজ আর চার্জ। সাইজ আর চার্জ। তাহলে এখানে সাইজ কেমন হতে হবে? তাহলে সহজে ও বড় হতে হবে। সাইজ বড় হতে হবে। আর নেগেটিভ চার্জ কি হতে হবে? বেশি হতে হবে। বেশি হতে হবে। কম। এই না, কম না, বেশি হতে হবে। বেশি হতে হবে। নেগেটিভ চার্জ বেশি হতে হবে। নেগেটিভ চার্জ বেশি হওয়া মানে কি? হ্যাঁ, কি বলছো? নেগেটিভ চার্জ, এটা তো পজিটিভ চার্জ ছিল না? নেগেটিভ চার্জ কি হতে হবে? বেশি হতে হবে না? হ্যাঁ স্যার। তো সাইজ যত বেশি হবে তত সহজে ডিফর্ম হয়ে যাবে, ঢিলে ঢালা চেহারা যত হবে। এই ডিফর্ম হয়ে যাওয়াকে বলা হয় পোলারাইজাবিলিটি। এই পোলারাইজাবিলিটি তাহলে কিসের সম্পর্কযুক্ত? সাইজ কেমন হতে হবে? সাইজ যত বাড়বে
আর নেগেটিভ চার্জ যত বাড়বে তত পোলারাইজেবিলিটি কি হবে? বাড়বে। তাহলে সহজে তাকে বেঁকিয়ে দেওয়া যাবে। তো এই যে পোলারাইজিং পাওয়ার বাড়ছে, পোলারাইজেবিলিটি বাড়ছে, এই দুটোই যদি একসঙ্গে বাড়ে তাহলে বন্ডের মধ্যে কোভ্যালেন্সি কি হবে? বাড়বে। 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 কোভ্যালেন্সি বাড়বে, কারণ পোলারাইজিং পাওয়ার যত বাড়বে ও তত টানবে, আর পোলারাইজেবিলিটি যত বাড়বে তত নিজে ডিফর্ম হবে, আলটিমেটলি এরকম একটা পিকচার তৈরি হবে। তো এরকম পিকচার তৈরি হলে কোভ্যালেন্সি বাড়বে বন্ডের মধ্যে, তাহলে আয়নিসিটি কি হবে? কমবে। কারণ দুটো মিলিয়ে 100%, তাহলে কোভ্যালেন্সি বাড়লে আয়নিসিটি কমবে। এটা অর দিয়ে লিখলাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে তাহলে এইটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার এবং পোলারাইজেবিলিটি। পোলারাইজিং পাওয়ারটা শুধুমাত্র ক্যাটায়নের জন্য অ্যাপ্লিকেবল, আর পোলারাইজেবিলিটি অ্যানায়নের জন্য অ্যাপ্লিকেবল। পোলারাইজিং পাওয়ার বাড়বে যদি চার্জ বাড়ে, পজিটিভ চার্জ, বা সাইজ কমে, তাহলে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন বাড়বে। আর পোলারাইজেবিলিটি অফ অ্যানায়ন সেটা বাড়বে কখন? যখন সাইজটা বাড়বে আর নেগেটিভ চার্জটা বাড়বে। ঠিক আছে? যদি বলা হয় ক্লোরাইড আর আয়োডাইড কার পোলারাইজেবিলিটি বেশি? আয়োডাইড। আয়োডাইড। ভেরি গুড। আচ্ছা, সোডিয়াম আর পটাশিয়াম তার পোলারাইজিং পাওয়ার? সোডিয়াম। সোডিয়ামের বেশি। সোডিয়াম বেশি। তাহলে যদি বলা হয় যে NaCl, হ্যাঁ, NaCl আর NaI কে বেশি কোভ্যালেন্ট? NaI। ভেরি গুড। আচ্ছা, তারপর ধরো মনে করো LiCl আর সিজিয়াম ক্লোরাইড CaCl কে বেশি কোভ্যালেন্ট? সিজিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কে বেশি কোভ্যালেন্ট? LiCl LiCl বেশি কোভ্যালেন্ট। হ্যাঁ, সাইজ দেখতে হবে তো। LiCl। ঠিক আছে, বুঝতে পারছো? LiCl আর CaCl কে বেশি? লিথিয়াম আর সিজিয়াম কোনটা বড়? সিজিয়াম বড়। তাহলে লিথিয়াম ছোট, তো তাহলে পোলারাইজিং পাওয়ার বেশি হ্যাঁ না? স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। LiCl যদি হয় তাহলে LiCl বেশি কোভ্যালেন্ট হবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মোর কোভ্যালেন্ট। আচ্ছা, তো এই জিনিসগুলো আছে, এগুলো আমরা ডিসকাস করবো একটা একটা করে। তো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনে কিছু কথাবার্তা লিখে নিই। লেখো লেখো নো কম্পাউন্ডস আর 100% আয়নিক। এই ছবিটা পুরো এইসব আঁকা লিখে নিয়েছো তো সবগুলো? এসবগুলো লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তাহলে লেখো, নিচে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো নো কম্পাউন্ডস আর 100% আয়নিক or 100% covalent. Full stop. For covalent compound, due to difference in electronegativity in bonded atom, comma, polar character arises in covalent bond. ঠিক আছে? ঠিক আছে, ফুল স্টপ। পোলার ক্যারেক্টার অ্যারাইজেস ইন কোভ্যালেন্ট বন্ড। দেখেছো? লিখতে না পারলে বলবে। ঠিক আছে, ফুল স্টপ। হ্যাঁ স্যার। It has been observed that some covalent character arises in some purely ionic compound. Covalent character arises in some purely ionic compound, full stop,
such behavior of ionic compound is explained by 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 Fazan's theory. Fazan's theory এইটা আমরা পড়বো পরে, হ্যাঁ। Fazan FAJAN abstract S, Fazan's theory, FAJAN abstract S, Fazan's theory, FAJN তারপরে FAJAN, Fazan abstract S, Fazan's theory, ঠিক আছে। Fazan's theory এটা আমরা পড়বো, ফুল স্টপ। হয়েছে? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করে লিখো, when a cation when a cation when a cation comes close to an anion when a cation comes close to an anion to form a compound following two effects take place to form a compound following two effects take place পরে একটা হাইফেন দাও, দেখেছো? হ্যাঁ স্যার। দিয়ে নিচে 1 নম্বর দাও, দেখো the cation attracts the outermost electron, the cation attracts the outermost electron, the cation attracts the outermost electron of the anion towards itself full stop, towards itself full stop। প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লেখো the positive charge of the cation repels positive charge of the cation repels positive charge nucleus of the anion, positive charged nucleus of the anion, লিখেছো? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করো, as a result, প্যারা চেঞ্জ করে লেখো as a result anion gets distorted and the electron of anion স্যার গেটসের পরে কি বললেন? distorted, বিকৃত হয়ে যাওয়া, DISTORTED, distorted, and the electron of the anion is tilted, বেঁকে যাওয়া আর কি, tilted towards the cation, স্যার এটার বানানটা একটু বলবেন? TILTED, tilted towards the cation। বুঝতে পারছো? লিখেছো tilted towards the cation, মানে ক্যাটায়নের দিকে দেখ বেঁকে যাচ্ছে না,
এই যে দেখানো হলো যে ছবিতে, অ্যানায়নটা ক্যাটায়নের দিকে যে বেঁকে যাচ্ছে, এইটাকে বলে টিল্টেড টুয়ার্ডস দি ক্যাটায়ন। অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা ক্যাটায়নের দিকে বেঁকে যাচ্ছে, tilted towards the cation, full stop. Thus the shape of the anion changes. Thus the shape of the anion কি হবে? Changes. Shape of the anion spherical ছিল, সেখান থেকে ডিফর্মড হয়ে যাচ্ছে, shape of the anion changes. লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্যারা চেঞ্জ করো আবার। এবার এই যে ডিফর্ম করে দেওয়া বা ডিস্টর্ট করে দেওয়ার ক্ষমতাটাকে কি বলা হয়? পোলারাইজিং পাওয়ার। হ্যাঁ, আর এই ডিফর্ম হয়ে যাওয়াটাকে কি বলা হয়? পোলারাইজেবিলিটি। প্যারা চেঞ্জ করে লেখো দি পাওয়ার অফ অ্যান আয়ন, the power of an ion, the power of an ion to polarize the electron cloud, to polarize the electron cloud, polarize the electron cloud of another ion is called, of another ion is called its polarizing power, its polarizing power, its polarizing power, and the tendency of an ion, and the tendency of an ion, tendency of an ion to get polarized, to get polarized, to get polarized by the other ion, by the other ion is called its polarizability, is called its polarizability. Okay, is called its polarizability. Tendency of an ion to get polarized by other ion is called its polarizability. লিখেছো? হ্যাঁ স্যার। স্যার বলছি সবসময় তো ক্যাটায়নই তো মানে পোলারাইজিং পাওয়ার থাকে, তো এখানে আমি এইভাবে লিখতে পারি দ্য পাওয়ার অফ অ্যান ক্যাটায়ন, মানে হ্যাঁ, পাওয়ার অফ ক্যাটায়ন। না, এখানে লিখতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো আমি বলে দিই, তাহলে বলছি যখন বলে দিই। দেখো, এখানে দুটো জিনিস হয়, পোলারাইজিং পাওয়ার কিন্তু অ্যানায়নেরও আছে। কেননা কি বলতো, দেখো এখানে ধরো একটা এই যে অ্যানায়নটা তুমি দেখতে পাচ্ছ, এই অ্যানায়নেরও তো একটা জেড এফেক্টিভ আছে, তাই না? তো জেড এফেক্টিভের জন্য একেও তো কিছুটা পোলারাইজ করবে না, এর ইলেকট্রন ক্লাউডকে। এর তো জেড এফেক্টিভ আছে, এ তো অ্যাট্রাক্ট করছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস তো ইলেকট্রন ক্লাউডকে অ্যাট্রাক্ট করছে, তো একেও তো কিছুটা হলেও ডিস্টর্টেড করবে না ক্যাটায়নকে, আবার এও একে ডিস্টর্ট করছে। কিন্তু দেখো পোলারাইজিং পাওয়ারটা কার বেশি? সবসময় ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়নের। ক্যাটায়ন। ওই জন্য আমরা ইন জেনারেল বলি পোলারাইজিং পাওয়ারটা এক্সক্লুসিভলি ক্যাটায়নের জন্যই ধরে নিই। কিন্তু যদি আমরা খুব ক্রিটিক্যালি ব্যাপারটাকে ভাবি, তাহলে পোলারাইজিং পাওয়ারটা ক্যাটায়নেরও আছে, অ্যানায়নেরও আছে, ফলে এই ডিফরমেশনটা বোথ মানে দুজনেরই হয়, এইরকম হয়, বুঝতে পেরেছো? দুজনেরই হয়। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইরকম টাইপের হয়, এইরকম টাইপের। কিন্তু যেহেতু এই অ্যানায়নের পোলারাইজিং পাওয়ারটা খুব কম, তাই ধরে নেওয়া হয় ক্যাটায়নের পোলারাইজটা হয়নি, মানে ক্যাটায়ন এরকম স্ফেরিক্যালি আছে, এটাই ধরে নেওয়া হয়। আবার পোলারাইজেবিলিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কার পোলারাইজেবিলিটি বেশি হবে সবসময়? অ্যানায়নের বেশি হবে। তাহলে সবসময় ওই জন্য ধরে নেওয়া হয় অ্যানায়ন পোলারাইজেবিলিটি কতটা অ্যানায়নের জন্য সত্যি। কিন্তু খুব ক্রিটিক্যালি ব্যাপারটাকে যদি ভাবা হয়, তাহলে কিন্তু দুজনেরই পোলারাইজিং পাওয়ার এবং পোলারাইজেবিলিটি আছে, বুঝতে পেরেছো? মানে একে অপরকে পোলারাইজ করছে, তার মানে ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করছে, অ্যানায়ন ক্যাটায়নকে পোলারাইজ করছে। কিন্তু অ্যানায়নের জেড এফেক্টিভ যেহেতু কম, তাই জন্য অতটা পোলারাইজ করতে পারবে না, খুব সামান্য একটু পোলারাইজ করবে, ফলে ক্যাটায়নের যে ডিফরমেশনটা খুব সামান্য হয়। ওই জন্য পোলারাইজেবিলিটি ক্যাটায়নের খুব কম, কিন্তু পোলারাইজিং পাওয়ারটা খুব বেশি। আবার অ্যানায়নের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ারটা খুব কম, কিন্তু পোলারাইজেবিলিটিটা খুব বেশি। ওই জন্য এক্সক্লুসিভলি ইন জেনারেল বলা হয়
যে পোলারাইজিং পাওয়ারটা হচ্ছে ক্যাটায়নের জন্য আর পোলারাইজিবিলিটিটা হচ্ছে অ্যানায়নের জন্য। এবার যখন আমরা ডেফিনেশন লিখলাম তখন আমরা কি লিখলাম দেখেছো, যে পাওয়ার অফ অ্যান আয়ন বলেছি, ক্যাটায়ন বলিনি কিন্তু। তার মানে এখানে কিন্তু দুজনের ক্ষেত্রেই আছে, বুঝতে পেরেছো? কিন্তু তুমি যদি ওকে জেনারেলাইজ করো তাহলে ওটা ওই ক্যাটায়নের ক্ষেত্রেই পোলারাইজিং পাওয়ার, ওই তার মানে তোমার ডেফিনেশনটা তোমার ওখানে অনেকটা কি হয়ে যাবে, মানে সামারাইজড হয়ে যাবে, যেরকম ভাবে যে পাওয়ার অফ অ্যান ক্যাটায়ন, পাওয়ার অফ এ ক্যাটায়ন টু পোলারাইজ অ্যান অ্যানায়ন ইজ কল্ড পোলারাইজিং পাওয়ার। এটা হচ্ছে তোমার একদম জেনারেল কথা। এবার এটাকে ক্রিটিক্যালি ভাবলে সেটা হচ্ছে দুজন দুজনকেই কিন্তু পোলারাইজ করছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এবার হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি যেটা বলতে চাইছো যে আমি বলতে পারি, হ্যাঁ বলতে পারি, যে ক্যাটায়ন পোলারাইজিং পাওয়ারটা কি ক্যাটায়নের জন্য, হ্যাঁ এটা জেনারেলি ঠিক আছে। কিন্তু খুব ক্রিটিক্যালি ব্যাপারটাকে যদি ভাবো তাহলে কিন্তু শুধুমাত্র ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার থাকে না, অ্যানায়নেরও কিছুটা পোলারাইজিং পাওয়ার থাকে। কারণ অ্যানায়নের তো কিছুটা হলেও জেড এফেক্টিভ আছে, কিন্তু ওটা যেহেতু খুব কম তাই জন্য ক্যাটায়নের ক্ষেত্রেই পোলারাইজিং পাওয়ারটা কনসিডার করা হয়, আর পোলারাইজিবিলিটিটা অ্যানায়নের ক্ষেত্রে কনসিডার করা হয়। বোঝা গেছে? আচ্ছা, এই জায়গাগুলো একটু একে দাসের বইগুলো পড়বে, বুঝেছো? একে দাসের বইগুলো যে এই জায়গাগুলো পড়বে দেখবে ওখানে এই এই বোথ ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে পোলারাইজ করছে এই জিনিসগুলো লেখা আছে, ঠিক আছে? বইগুলো বইটা আছে তো নাকি? হ্যাঁ স্যার আছে। ওখানে দেখবে যে ফ্যাজান্স রুল, ইন্ডেক্সে সার্চ করবে ফ্যাজান্স রুল বা পোলারাইজিং পাওয়ার, এগুলো সার্চ করবে, দেখবে ওই জায়গাগুলো পাবে। ভলিউম 1 2 না, টু 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 ভলিউম 2। ভলিউম 1-এ আর কিছু নেই। ভলিউম 1-এ পিরিয়ডিসিটি ছিল, অ্যাটমিক স্ট্রাকচার ছিল, রেডিও অ্যাক্টিভিটিটা পাবে হয়তো, রেডিও অ্যাক্টিভিটি পাবে, হ্যাঁ ওখানে এইগুলো। তাহলে এমনি কেমিক্যাল বন্ডিং পুরোটাই তুমি ভলিউম 2-তে পাবে। তোমাকে এরপরে ভলিউম 2টা কিনতে হবে, আর পরের সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টারে তোমাকে ভলিউম 4টা কিনতে হবে, ব্যাস আর কিছু লাগবে না। লেখো ফ্যাজান্স রুল। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ফ্যাজান্স রুলটা আমরা কি জন্য পড়বো? অ্যাকচুয়ালি আমরা ফ্যাজান্স রুলটা অলরেডি কিছুটা ডিসকাস করে ফেলেছি। কিছুই না, ফ্যাজান্স রুলে কিছুই নেই। ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ডিসকাস করবো ফ্যাজান্স রুলটাকে ব্যবহার করে যে কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্সি বাড়বে বা কমবে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিবিলিটির উপরে, তাই না? কোনো একটা কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্সি বেশি হবে না কম হবে সেটা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার এবং অ্যানায়নের পোলারাইজিবিলিটির উপর ডিপেন্ড করবে কিনা? হ্যাঁ তো স্যার। এবার ব্যাপার হচ্ছে হ্যাঁ স্যার। ফ্যাজান্স রুল কি বলে? ফ্যাজান্স রুল এখানে ঠিক করে দেয় তিনটে রুল আছে। সেই রুল থেকে আমরা দেখব যে কখন পোলারাইজিং পাওয়ার বাড়ে, কখন পোলারাইজিং পাওয়ার কমে, আবার দেখব কখন পোলারাইজিবিলিটি বাড়ে, কখন পোলারাইজিবিলিটি কমে। তার মানে এইটা আমরা রুল থেকে জানবো, জেনে আলটিমেটলি ঠিক করব যে কার কোভ্যালেন্সি বেশি কার কোভ্যালেন্সি কম। তো এটা দেখো, রুলটা পড়বে যেটা সেটা হচ্ছে অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, সেটাই রুলে আছে। দেখো প্রথম হচ্ছে রুল 1। রুল 1-এ কি আছে? রুল 1-এ আছে সাইজ অফ দি আয়ন। দেখো সাইজ অফ দ্য আয়নের উপর কি করে ডিপেন্ড করছে কোভ্যালেন্সি? বলো দেখি কেউ। ইনভার্সলি। হ্যাঁ মানে ডিটেলে বলো একটু, মানে সাইজ অফ, ক্যাটায়নের বলো বলো। ক্যাটায়নের সাইজ যত ছোট হবে তত মানে কোভ্যালেন্সিটা বাড়বে, আর যদি অ্যানায়নের সাইজ যত বড় হবে তত কোভ্যালেন্সিটা বাড়বে। আরো একটু ভেঙে বললে কি হবে? পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিবিলিটি দিয়ে, মানে ক্যাটায়নের সাইজটা ছোট হলে কি হবে, কি বাড়বে? জেড এফেক্টিভ বাড়বে, তাই জন্য হচ্ছে অ্যানায়নের পোলারাইজিং পাওয়ার ইলেকট্রন বাড়বে। ক্লাউডকে বেশি অ্যাট্রাক্ট করবে। হ্যাঁ এটাকে কি বলা হয়? পোলারাইজিং পোলারাইজিং পাওয়ারটা বাড়বে। পাওয়ারটা বাড়বে। পোলারাইজিং পাওয়ার, এটা আমি জানতে চাইছি যে পোলারাইজিং পাওয়ারটা বাড়বে।
ক্যাটায়নের সাইজটা যত ছোট হবে তত অ্যাট্রাকশন বাড়ছে, তার মানে পোলারাইজিং পাওয়ার বাড়বে। আবার অন্যদিকে অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের সাইজ যত বাড়বে তত সহজে পোলারাইজ হবে, তাহলে পোলারাইজেবিলিটি কি হবে? বাড়বে। বাড়বে। তার মানে ক্যাটায়নের ক্ষেত্রে সাইজটা কমতে হবে, অ্যানায়নের ক্ষেত্রে সাইজটা বাড়তে হবে, তাহলে যথাক্রমে পোলারাইজিং পাওয়ার এবং পোলারাইজেবিলিটি বাড়বে এবং দুজনের মধ্যে ওভারল্যাপ তৈরি হবে, আর ওভারল্যাপ হলে কোভ্যালেন্সি কি হবে? বাড়বে না কমবে? কোভ্যালেন্সি বাড়বে। বাড়বে। রুল 1। তাহলে এটা কি আলাদা কিছু? আমরা তো অলরেডি ডিসকাস করেছি, তাই না? তাহলে এখানে আমাদের রুল 1 যেটা বলছে সাইজের উপর ডিপেন্ড করে, সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা মানে জাস্ট উল্টো হতে হবে। কি বলা হচ্ছে? বলছে দ্য পোলারাইজিং পাওয়ার of the cation to polarize an anion increases with decrease in its size. On the other hand, the polarizability of an anion increases with increase in its size. That is, covalency increases in the bond. Okay? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এক্সাম্পল, বলো, প্রথম বলো সাইজ এখানে কার কনসিডার করতে হবে? সাইজ বা চার্জ? ক্যাটায়নের সাইজ। কারণ অ্যানায়নটা সেম আছে, তাহলে হ্যাঁ, তাহলে চার্জও সেম, তাহলে শুধু সাইজ যদি কনসিডার করি তাহলে সাইজ এখানে আছে বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+, আর বেরিয়াম 2+। কি অর্ডারে হবে? ইনক্রিজিং অর্ডারে। সবথেকে ছোট। তাহলে এটা যদি হয় তাহলে তোমার ক্যাটায়ন যেহেতু, তাহলে পোলারাইজিং পাওয়ার না পোলারাইজেবিলিটি? পোলারাইজিং পাওয়ার। পোলারাইজিং পাওয়ার আর ফাই একই অর্ডারে যাবে। কি হবে? বেরিলিয়ামে সবচেয়ে বেশি হবে। ডিক্রিজিং অর্ডার। এটা হবে, তাই তো? তার পোলারাইজিং পাওয়ার যত বাড়বে কোভ্যালেন্সি কি হবে? বাড়বে। তাহলে কোভ্যালেন্সি এই অর্ডারে হবে না? দেখো তো, ঠিক লিখেছি? কোভ্যালেন্সি সবচেয়ে বেশি হবে BCl2, তারপর GCl2, তারপর CaCl2, তারপর
দিস আর Cl2 তারপর this। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে গেল রুল 1, একদমই সিম্পল ছিল। এবার হচ্ছে রুল 2। রুল 2 তে কি বলছে? রুল 2 তে বলছে অন দি চার্জ অফ দি আয়ন। ওকে, হয়েছে? বলো চার্জ দিয়ে কি বলবে? চার্জ যত বেশি হবে তত ওই কোভ্যালেন্সিটা বাড়বে। আর একটু ভেঙে বলো। ক্যাটায়ন ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বাড়বে তত পোলারাইজেবিলিটি বাড়বে, আর অ্যানায়নের ও নেগেটিভ চার্জ উল্টো যত হয়ে যাচ্ছে, বাড়বে। উল্টো হয়ে গেল তো। ক্যাটা বলবো হ্যাঁ বলো, স্যার? হ্যাঁ বলো। ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বাড়বে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, তত কোভ্যালেন্সি বাড়বে। আর অ্যানায়নের নেগেটিভ চার্জ যত বাড়বে তত পোলারাইজেবিলিটি বাড়বে আর কোভ্যালেন্সি বাড়বে। ভেরি গুড, এটাই তো। তাহলে এটাই হলো ব্যাপার। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে পজিটিভ চার্জ যত বাড়বে আর অ্যানায়নের ক্ষেত্রে নেগেটিভ চার্জ যত বাড়বে, তাহলে ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বাড়বে তত পোলারাইজিং পাওয়ার বাড়বে, আর অ্যানায়নের যত নেগেটিভ চার্জ বাড়বে তত পোলারাইজেবিলিটি বাড়বে, ফলে কোভ্যালেন্সি বাড়বে। এটাই হচ্ছে কথা, আর কিছু না। তাহলে এটা হচ্ছে রুল 2। তাহলে the polarizing power of cation to polarize an anion increases with the increase of its positive charge, that is covalency increases in the band। এটা হয়ে গেল ক্যাটায়নের জন্য। on the other hand the polarizability of an anion increases with increase of its negative charge, that is covalency increases in the bond। ওকে, দেখেছো? লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্সাম্পল যদি বলা হয় NaCl, MgCl2 আর AlCl3, কি বলবে? AlCl3 এর বেশি হবে। আমরা কি কনসিডার করব, সাইজ না চার্জ? চার্জ। দেখো চার্জ। এখানে সাইজটাও চেঞ্জ হচ্ছে, চার্জটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের যদি চার্জটা চেঞ্জ হয়, চার্জ ইজ মোর প্রেফারেবল, এটা মনে রাখবে। ওকে, চার্জ ইজ মোর প্রেফারেবল অলওয়েজ। তাহলে চার্জ কনসিডার যদি করি,
তাহলে কি হবে, Na প্লাস আর এখানে Mg 2 প্লাস আর এখানে Al 3 প্লাস। তাহলে এখানে চার্জটা বাড়ছে, আর চার্জ বাড়লে কি হবে, ফাই और পোলারাইজিং পাওয়ারটা কি হবে, বাড়বে। কোভ্যালেন্সি NaCl এর থেকে কি হবে, বেশি হবে না কম হবে? বেশি হবে। এই হবে आंसर, লিখে নাও। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর হচ্ছে রুল 3। আচ্ছা, রুল 3টা একটু অন্যরকম। রুল 1 2টা তোমাদের জানাই ছিল। রুল 3, রুল 3টা হচ্ছে অন দি ইলেকট্রনিক কনফিগারেশন, তার উপর ডিপেন্ড করে। অন দি ইলেকট্রনিক কনফিগারেশন, ওকে। আচ্ছা, দেখো এটা কখন হবে অ্যাপ্লিকেবল, যখন দেখবে সবসময় একটা তোমার পরীক্ষায় যখন এরকম কোশ্চেন থাকবে, ধরো একটা দিল NaCl আর একটা ধরো CuCl, তাহলে এখানে দুটোই ক্লোরাইড আছে ধরো, কিন্তু মেটাল দুটো দেখো, এই কপারটাকে কি বলা হয়, কি ধরনের মেটাল? ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল। আর এইটা কি আছে, নন ট্রানজিশন। তাহলে যদি দেখবে এরকম ট্রানজিশন এবং নন ট্রানজিশন মিশিয়ে দিয়েছে কোশ্চেনে, তখন সবসময় তোমাকে রুল 3টাকে মাথায় আনতে হবে, ঠিক আছে? দেখো কি করে আমরা রুল 3টাকে ব্যবহার করব। ধরো Na প্লাস দিয়েছে, তাহলে NaCl মানে Na প্লাস আছে, আর CuCl মানে Cu প্লাস আছে। আচ্ছা, Na প্লাস এর কনফিগারেশন কি? 1:2:2 2p6, তাই তো? আর কপার প্লাসের তারপর বলো। 3d10। 4s1 ছিল, 4s1 বেরিয়ে গেল। তাহলে দেখো এই দুজনের যে তুমি দেখতে পাচ্ছ, এই দুজনের মধ্যে ভ্যালেন্সের কনফিগারেশনটা কি আছে, NH2NP6 না দুজনেরই? দেখো হ্যাঁ স্যার। এর হচ্ছে NH2NP6, এর হচ্ছে NH2NP6, কিন্তু এর এক্সট্রা করে কি আছে, 3d10। D ফিল্ড D10। আচ্ছা, ফিল্ড D10 যদি হয়, তাহলে আমরা সেই পিরিয়ডিক টেবিলের কথা মনে করো, এর মধ্যে কি প্রপার্টি দেখা যাবে? DD ট্রানজিশন হ্যাঁ বলো বলো। DD ট্রানজিশন ডিটি ট্রানজিশন কেন? ডিকন্ট্রাকশন। ডি কন্ট্রাকশন। যখন ডি ফিল্ড থাকে, এফ ফিল্ড থাকলে এফ কন্ট্রাকশন, ডি ফিল্ড থাকলে ডি কন্ট্রাকশন। ডি কন্ট্রাকশন, আর ডি কন্ট্রাকশন যদি থাকে, তাহলে কপার প্লাসের মধ্যে জেড এফেক্টিভ কি হয়ে যাবে, বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। বেড়ে যাবে তো। তাহলে এই ডি কন্ট্রাকশনের দরুন জেড এফেক্টিভ বেড়ে যাবে। তাহলে যদি আমরা জেড এফেক্টিভের অর্ডার বলি, তাহলে সিইউ প্লাস আর এনএ প্লাসের মধ্যে কার বেশি হবে? সিইউ প্লাস। সিইউ প্লাস। স্ক্যান্ডাইড কন্ট্রাকশন, তার জন্য এটা বেড়ে যাবে। এবার জেড এফেক্টিভ যদি বেড়ে যায়, তার মানে পোলারাইজিং পাওয়ার কার বেশি হবে? Cu plus
তাহলে CuCl আর NaCl এর মধ্যে কোভ্যালেন্সি কার বেশি হবে? UCL তাই না? এটা না, দেখো তো, মিলিয়ে দেখো তো। হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে কোভ্যালেন্সি। আচ্ছা দেখো, তার মানে আলটিমেটলি আমরা যখন রুলটা লিখবো, তাহলে এইটা হচ্ছে ট্রানজিশন মেটাল কম্পাউন্ড, এটা নন ট্রানজিশন মেটাল কম্পাউন্ড, তাহলে কার কোভ্যালেন্সি বেশি হয়? ট্রানজিশন মেটাল। ট্রানজিশন মেটাল কম্পাউন্ড। কেন? কারণ সেখানে জেড এফেক্টিভটা বেশি ডিউ টু ডিকন্ট্রাকশন। আচ্ছা, তাহলে ট্রানজিশন মেটাল কম্পাউন্ডে টোটাল কটা ইলেকট্রন থাকে ভ্যালেন্সে? দেখো টোটাল কটা ইলেকট্রন আছে? এই 6টা 18টা। আর এই 10টা, 18টা। টোটাল 18 ইলেকট্রন না? আর নন ট্রানজিশনে কটা থাকে? 8টা। 8 ইলেকট্রন। তো এখানে 18টা আছে, এখানে 8 ইলেকট্রন আছে। তাহলে 8 ইলেকট্রন থাকলে তার কনফিগারেশনটা কিসের সঙ্গে আইডেন্টিক্যাল? ইনার্ট গ্যাসের সঙ্গে না? নোবেল গ্যাস। হ্যাঁ, ইনার্ট গ্যাস। আর এইটা কি 18, কিন্তু এখানেও 3s2 3p6 আছে, তাহলে এটাও দেখতে কি ইনার্ট গ্যাসের মতোই, কিন্তু এটাকে কি বলা হয়? আগের দিন বলছিলাম সেই বন্ড এক্সপোনেন্টে বার করার সময়, যাদের 18 ইলেকট্রন হয় তাদেরকে কি ধরনের ইনার্ট গ্যাস বলা হয়? বলা হয় না সিউডো ইনার্ট গ্যাস, মনে আছে? হ্যাঁ স্যার। সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। তাহলে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন আর ইনার্ট গ্যাস কনফিগারেশন, যদি কোশ্চেনে দেখো যে একজনের সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন আছে, একজন ইনার্ট গ্যাস কনফিগারেশন আছে, তাহলে কাকে বেশি বলবো কোভ্যালেন্সি? সিউপিসি সিউডো ইনার্ট গ্যাস, তার মানে ট্রানজিশন মেটালটাই সিউডো ইনার্ট গ্যাস দেখায়, তো ট্রানজিশন মেটাল কম্পাউন্ডটা। তার মানে আমরা এখান থেকে রুল কি করে লিখবো? রুল কি লিখবো? লিখবো যে এ ক্যাটায়ন with 18 electron in its outermost shell দেখি NH2 NP6 ND10 or pseudo inert gas configuration, pseudo inert gas configuration or pseudo inert gas configuration has greater polarizing power to polarize an anion than a cation with 8 electron in its outermost shell. মানে ইনার্ট গ্যাস কনফিগারেশন। বুঝছে? হ্যাঁ স্যার। তাহলে রুল 3টে বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। হ্যাঁ, এখানে আর একটা জিনিস জুড়ে দাও আর কি, যখন এরকম কপার এবং Na+ হবে, দুজনে কিন্তু সাইজটা মোরালে সেম হয়, হ্যাঁ, কপার প্লাস এবং Na+, তার মানে in its outermost shell even, এটা জুড়ে দাও, both have same size and same charge,
Na প্লাস এবং সোডিয়াম প্লাস কপার প্লাস দুজনে সেম চার্জ, সেম সাইজ সেম চার্জ যদি হয়, তাহলে তো রুল 1 2 তুমি ব্যবহার করতে পারছো না, তখন রুল 3। ওকে, আচ্ছা AgCl আর NaCl এর মধ্যে কে বেশি হবে? AgCl। তাহলে এখানে একটা কোশ্চেন হয়, AgCl ইজ মোর কোভ্যালেন্ট দেন NaCl। এখান থেকে যদি কোশ্চেন বলে তাহলে কোন রুল খাটাবে? 3 নম্বর। 3 নম্বর। ওকে, তাহলে এই হলো ফ্যাজান্স রুল, তিনটে রুল, এই তিনটে রুল থেকে কোশ্চেন আসে আর কি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, স্যার ওটা যে বললেন বোথ হ্যাভ সেম সাইজ, ওই জায়গাটা একটু বলুন তো। মানে কপার এবং সোডিয়াম প্লাসে দেখা যাচ্ছে যে এদের সাইজটা মোরলেস সেম। তাহলে মোরলেস যদি সেম এবং হয়, তখন তুমি তো রুল 1 খাটাতে পারছো না, চার্জও সেম, রুল 2 খাটাতে পারছো না, তখন তুমি রুল 3। এবার এত কিছুও দেখতে হয় না, মানে ব্যাপারটা হচ্ছে তুমি দেখবে সবসময় একটা ট্রানজিশন আর একটা নন ট্রানজিশন, এটা দেখলেই তুমি রুল 3 লাগিয়ে দেবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, হেডিং দাও অ্যাপ্লিকেশন অফ ফ্যাজান্স রুল। আচ্ছা, অ্যাপ্লিকেশনস অফ ফ্যাজান্স রুল। এক নম্বর হচ্ছে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। দেখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড আর আয়নিক বন্ড, কোন বন্ডটা বেশি স্ট্রঙ্গার বন্ড? আয়নিক বন্ড। আয়নিক বন্ড ইজ মোর স্ট্রঙ্গার আয়নিক বন্ড। দ্যান কোভ্যালেন্ট বন্ড, কারণ আয়নিক বন্ডে কি আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন আছে, আর ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন হচ্ছে স্ট্রং ফোর্স। এবার কোন একটা কম্পাউন্ডে যত আয়োনিসিটি ভাঙবে, কোন একটা ক্রিস্টালে যত আয়োনিসিটি বাড়বে, তার মানে সেই ক্রিস্টালটা কত তত কি শক্তপোক্ত না দুর্বল? শক্তপোক্ত। তার মানে যত আয়োনিসিটি বাড়বে সেই ক্রিস্টালটা তত টাইট বা তত শক্তপোক্ত। তাহলে তাকে আলাদা করতে, ভেঙে ফেলতে বা মেল্ট করে ফেলতে আমাকে যে হিটটা প্রয়োগ করতে হবে, সেই হিটটা বেশি লাগবে না কম লাগবে? বেশি বেশি লাগবে। বেশি লাগবে। তার মানে কোনো একটা ক্রিস্টাল যেখানে কম্পাউন্ডগুলো আয়োনিসিটিটা অনেক বেশি, তাহলে সেই ক্রিস্টালের মেল্টিং পয়েন্ট বেশি হবে। উল্টো দিকে যত ক্রিস্টালের মধ্যে কম্পাউন্ডের কোভ্যালেন্সি বেশি হবে, তত ক্রিস্টালের কম্প্যাক্টনেস তত কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে কমে ক্রিস্টাল যাবে। দুর্বল হবে, তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে যাবে। তারপর এখান থেকে আমরা ফ্যাজান্স রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে ফ্যাজান্স রুল অ্যাপ্লাই করে আমরা এটা বলতে পারি যে কোনো একটা ক্রিস্টালে কম্পাউন্ডের যদি আয়োনিসিটি বাড়ে বা কোভ্যালেন্সি যদি কমে, তাহলে মেল্টিং পয়েন্ট বেশি, আর কোভ্যালেন্সি যত বাড়বে মেল্টিং পয়েন্ট তত কি হবে? মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে যাবে। কমবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব ফ্যাজান্স রুলকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট MP and BP of ionic compounds are very high, due to strong electrostatic interaction. Electrostatic
interaction with full stop লেখো with decrease in ionicity or increase in covalency in an ionic compound melting point and boiling point decreases ঠিক আছে এটা স্টেট হয়ে গেলে বলবে হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার হচ্ছে এক্সাম আচ্ছা যদি বলা হয় NaF NaCl NaBr NaI তাহলে কি হবে বলো মেল্টিং পয়েন্ট আমরা জানতে চাইছি তাহলে আমাদের প্রথমে কি কনসিডার করতে হবে আয়নিক না কোভ্যালেন্ট? হ্যাঁ তো তার আগে কি জানতে হবে আয়নিক কোভ্যালেন্ট জানতে গেলে সাইজ অফ অ্যানায়নটা আগে দেখতে হবে। এখানে দেখো ক্যাটায়ন গুলো সেম আছে তাহলে এখানে আমাদের কনসিডার করতে হবে সাইজ অফ হ্যালোজেন হ্যালাইড সাইজ অফ হ্যালাইডস এ কি আছে F মাইনাস Cl মাইনাস Br মাইনাস I এটা যদি সাইজ অফ হ্যালাইড হয় তাহলে কোভ্যালেন্সি কি হবে কোন রুল খাটাচ্ছি আমরা এখানে রুল 1 রুল নাম্বার 2 না সাইজ তো না সরি 1 স্যার। হ্যাঁ তাহলে কোভ্যালেন্সি কি হবে বাড়বে। তুমি মাঝখানটা পোলারাইজেবিলিটি বলে একটা দিতে পারতে অর্ডার দেওয়া যেতে পারে এই হচ্ছে অর্ডার আচ্ছা এই যদি অর্ডার হয় তাহলে 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 কোভ্যালেন্সি যত বাড়ে মেল্টিং পয়েন্ট তত কি হবে তাহলে মেল্টিং পয়েন্ট যদি বলি তাহলে কি হবে কমবে। তাহলে NF তারপর NaCl NaBr NF এর কত হবে তাহলে দেখো 988 ডিগ্রি সেলসিয়াস যেটা বলছে এটা হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে 755 ডিগ্রি সেলসিয়াস এটা বলছে 651 ডিগ্রি সেলসিয়াস কমেছে দেখেছো এটা হ্যাঁ স্যার। তাহলে কোভ্যালেন্সি যত বাড়বে মেল্টিং পয়েন্ট তত কমবে সেটা হবে ওকে তারপর দেখো আরেকটা মেল্টিং পয়েন্ট অর্ডার ধরো LiF LiCl LiBr আর LiI বলো তো দেখি কি অর্ডারে হবে এক চান্সে বলো কোভ্যালেন্সিটা বাড়বে যার ফলে মেল্টিং LiBr পয়েন্ট কমবে। তাহলে মেল্টিং পয়েন্ট কোভ্যালেন্সিটা কি হবে ইনক্রিজিং অর্ডারে হবে তাহলে মেল্টিং পয়েন্ট কি হবে ডিক্রিজিং অর্ডার ডিক্রিজিং হবে। ডিক্রিজিং অর্ডার। এটা আচ্ছা এখানে তাহলে ভ্যালু হচ্ছে 870 ডিগ্রি সেলসিয়াস এটা 613 ডিগ্রি সেলসিয়াস এটা 547 ডিগ্রি সেলসিয়াস এটা 446 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অর্ডার একই রকম এক্সপ্লেনেশন আচ্ছা আবার দেখো যদি বলা হয় যে CF2 সরি CaF2
CaF2 CaCl2 CaBr2 CaI2, এটা কি হবে? মেল্টিং পয়েন্ট। ইনক্রিজিং অর্ডারে হবে মেল্টিং পয়েন্ট। হ্যাঁ, ডিক্রিজিং না ইনক্রিজিং? ইনক্রিজিং। ডিক্রিজিং। একই তো হবে, এটা হবে না? অ্যানায়নের সাইজটা বাড়ছে। হ্যাঁ, আয়নের সাইজ বাড়লে কি হবে? কোভ্যালেন্সি কি হবে বলো? কোভ্যালেন্সি বাড়বে আর মেল্টিং পয়েন্ট কমবে। কমবে, আগেরটার মতোই হবে। যত হ্যালোজেনের সাইজ বাড়ছে তত তো পোলারাইজেবিলিটি বাড়ছে, পোলারাইজেবিলিটি বাড়লে কোভ্যালেন্সি বাড়ছে, আর কোভ্যালেন্সি বাড়লে মেল্টিং পয়েন্ট কি হবে? কমবে না? কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ZnCl2 আর ZnF2, বলো। ZnF2 এর বেশি। ZnF2 বেশি হবে কারণ এখানে কোভ্যালেন্সি কম, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটার ভ্যালু হচ্ছে 872 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 275 ডিগ্রি সেলসিয়াস। হচ্ছে এটা বলো। হ্যাঁ, বেশি। মেল্টিং পয়েন্ট বেশি হবে। এটা হচ্ছে 705 ডিগ্রি সেলসিয়াস, এটা মাইনাস 3 ডিগ্রি সেলসিয়াস। ওকে, ঠিক আছে? আচ্ছা, আর বলো SnCl2 আর SnCl4। SnCl4 একটা বেশি হবে। SnCl4 একটা বেশি হবে বলছি, কেন? চার্জ বেশি, পজিটিভ চার্জ বেশি। হুম, তাহলে কি কোভ্যালেন্সি কি? তাহলে ওই পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে, কোভ্যালেন্সি বেশি হবে, মেল্টিং পয়েন্ট কম হবে। কম হবে। তাহলে SnCl2টার ক্ষেত্রে কি হবে তাহলে? বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। মেল্টিং পয়েন্ট, তাই তো? এটা বলছো তো? এইটা তো অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। সবাই একমত তো? কারোর কোনো অন্য কিছু মনে হচ্ছে? দেখো Sn এখানে 4+ আছে, এখানে +2 আছে, তাহলে পোলারাইজিং পাওয়ার কার বেশি? কোনটায় বেশি? Sn4 Sn প্লাস। plus 4। হ্যাঁ, তাহলে এখানে কোভ্যালেন্সি যদি বলা হয় তাহলে SnCl4 এ বেশি, আর কোভ্যালেন্সি যত বেশি হবে মেল্টিং পয়েন্ট তত কম হবে, তাহলে মেল্টিং পয়েন্টের অর্ডার হবে এটা। তাহলে এটা আমরা চার্জ দিয়ে বলছি, তাই তো? এর ভ্যালু হচ্ছে ওই 246 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে -33 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। PbCl2 PbCl4 PbCl2 PbCl4 কত হবে? কার কি বেশি হবে? PbCl2 বেশি হবে। কিসের বেশি বলছো এটা? চার্জ না সাইজ নাকি? চার্জ। 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 তাহলে এখানে আছে +4, এখানে আছে +2। আচ্ছা, TiCl3 TiCl4,
না, TiCl, সরি TiCl4 না, TiCl। বলো। TiCl এর বেশি। এটা হচ্ছে 430, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, হ্যাঁ স্যার। এটা কি হবে? KCl এর মেল্টিং পয়েন্ট বেশি হবে। কেন? AgCl এর বেশি হবে, KCl হচ্ছে AgCl কোভ্যালেন্সি কম। transition না। কোন রুলটা ইউজ করছো? থার্ড রুল। থার্ড রুল, ভেরি গুড। রুল 3 অ্যাপ্লাই করলে দেখতে হবে সিউডো ইনার্ট গ্যাস আর ইনার্ট গ্যাস, তাহলে সেখানে সবসময় সিউডো ইনার্ট গ্যাসের কোভ্যালেন্সি বেশি, তাহলে মেল্টিং পয়েন্ট কম, তাই না? তাহলে এটা হচ্ছে 776 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 455 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে এটা সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা আচ্ছা, তারপর বলো, এটা বলো দেখি। CaCl2 আর HgCl2, এটা কি হবে? CaCl2 বেশি হবে। AgCl এর বেশি একদম হবে। সিম্পল। এটাও কি রুল? 3। এটা হচ্ছে 772 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে 270 ডিগ্রি সেলসিয়াস। হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে কোশ্চেন কিন্তু এই সবগুলোর মধ্যে থেকে একটা থাকবে পরীক্ষায়। এবার 2 নম্বরের কোশ্চেন থাকবে, তাহলে এটা কি ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে? লিখতে পারবে তো ডেসক্রিপটিভ ওয়েতে, যে কেন বেশি কেন কম? আমি তো শুধু অ্যান্সার গুলোকে জাস্ট এখানে লিখছি। যদি যে কোনো একটা কোশ্চেন দিল, ধরো বললো যে, ধরো এরকম একটা কোশ্চেন দিল, লেখো কোশ্চেনটা এরকম লেখো। এরকম একটা কোশ্চেন দিল, পরীক্ষায় এসছে আগে সিইউতে বা WBSইউতে এসছে যে হোয়াই ইজ দি মেল্টিং পয়েন্ট of CuCl 422 ডিগ্রি সেলসিয়াস, CuCl much lower than that of KCl, সেটা হচ্ছে 776 ডিগ্রি সেলসিয়াস। পারবে এটা অ্যান্সার করতে? ধরো 2 নম্বরের কোশ্চেন এটা। ওই রুল 3টা লিখে তারপর এরকম বলতে হবে। রুল 3টা লিখে আগে তোমাকে কোভ্যালেন্সিটা চেক করতে হবে। তাহলে কোভ্যালেন্সি চেক করে তুমি কি পাবে? কোভ্যালেন্সি CuCl এর বেশি। CuCl গ্রেটার দ্যান KCl। তাহলে CuCl গ্রেটার দ্যান KCl যদি হয়, তাহলে মেল্টিং পয়েন্ট ঠিক উল্টোটা হবে, KCl গ্রেটার দ্যান CuCl হবে না? তাহলে এখানে কি লিখতে হবে? প্রথমে রুল 3 দিয়ে ব্যাখ্যা করতে হবে। তাহলে 2 নম্বরের কোশ্চেন লেখা যাবে তো এটা? হ্যাঁ স্যার। আর যেখানে সাইজ এবং চার্জ দিয়ে হবে সেখানে রুল 1 আর রুল 2 দিয়ে বলতে হবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে অ্যান্সার গুলো করা যাবে তো? এই সবগুলো যেখানে যাই দিক, সবাই একটু বলো কনফিডেন্টলি। পারবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে মেল্টিং পয়েন্টটা আমাদের ফ্যাজন্স রুলের অ্যাপ্লিকেশন হিসেবে মেল্টিং পয়েন্টটা আমরা পারবো। তাহলে এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন থাকে যে মেল্টিং পয়েন্টের একটা কোশ্চেন দিয়ে বললো যে এটা এক্সপ্লেন করো, কার বেশি হবে কার কম হবে, এটসেট্রা এটসেট্রা। এবার এরপরে আরো একটা অ্যাপ্লিকেশন আমরা পড়বো, সেটা হচ্ছে সলিউবিলিটি, যে কোভ্যালেন্সি এবং আয়নিসিটির উপর সলিউবিলিটি কিভাবে ডিপেন্ডেন্ট। বলো তো দেখি সলিউবিলিটি কিভাবে ডিপেন্ডেন্ট? অর্গানিক কম্পাউন্ডে তোমরা তো পড়েছো, কোভ্যালেন্সি বাড়লে সলিউবিলিটি। আয়নিসিটি বেশি হলে তো কম। আয়নিক হলে তো হ্যাঁ, আয়নিক হলে কি? সলিউবল জলে হবে। জলে। আয়ন হলে তো হ্যাঁ, আর কোভ্যালেন্ট হলে
জৈব দ্রাবক। অর্গানিক সলভেন্ট মানে CCl4 বেনজিন এই ধরনের সলভেন্টে ডিজলভ হবে। তাহলে আমাদের চেক করতে হবে কোভ্যালেন্সি বাড়ছে না কমছে। যদি কোভ্যালেন্সি বাড়তে থাকে তাহলে সলিবিলিটি ইন ওয়াটার কি হবে? কমবে। কমবে। আর যাবে। সলিবিলিটি ইন বেনজিন বাড়বে। বাড়বে। আবার যদি দেখা যায় আয়নিসিটি বাড়ছে তাহলে কি হবে? সলিবিলিটি জলে বাড়বে আর অর্গানিকে কমবে। কমবে। ভেরি গুড। তাহলে এইটা অর্গানিকে কমবে। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রাথমিক, এটা হচ্ছে কথা। এবার আমাকে এক্সাম্পল দেখে দেখে চেক করতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্যাজনস রুলের অ্যাপ্লিকেশন। তো এরকম ভাবে আমরা একটা একটা করে দেখবো যে কখন তারপর থার্মাল স্টেবিলিটি চেক করব। হ্যাঁ, যত আয়নিক হবে তখন থার্মাল স্টেবিলিটি কি হবে, এটসেট্রা এটসেট্রা। তো বেশ কিছু পয়েন্টস আমাদের নেক্সট ডেতে আলোচনা করব। আজকে আমরা এখানেই ছেড়ে দেবো যে ফ্যাজনস রুলের অ্যাপ্লিকেশন। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। ওকে? হ্যাঁ স্যার।